সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। নবাব বাহাদুর, আপনাকে উদাস উদাস লাগছে কেন? শরীর ঠিক আছে তো? খুব ক্লান্ত লাগছে। সবার বিচার করতে করতে আর বিচার করতে ইচ্ছেই করছে না। জীবনটা আমার নুন ছাড়া রান্নার মতন হয়ে গেছে। একটু নুন দরকার, বুঝলে উজির? আচ্ছা উজির, নুন কোথায় পাই? নুন? নুন? নুন কোথায় পাই বলুন তো? আরে আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম, উল্টে তুমি আমাকে প্রশ্ন করছো। শুনুন নবাব বাহাদুর, কিছুদিন না একটু কোনো জায়গা থেকে ঘুরে আসুন। ভেবেছো ভালোই, কিন্তু প্রশ্ন একটাই, কোথা থেকে ঘুরে আসবো? আলুনো জীবনে নুন, বিষয়টা মনে রেখে তুমিও ভাবো, আমিও ভাবি। কোথায় যাই, কোথায় যাই? মনে পড়েছে। পড়েছে? বাবা 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 বাবা! আমরা দুজন কৃষ্ণনগরে যাব। মহারাজ কৃষ্ণচন্দ্রই হলো আমাদের নুন। কৃষ্ণনগরে খবর পাঠাও, আমরা দুজনে আসছে রবিবার কৃষ্ণনগরে যাচ্ছি। চলো চলো, এই কৃষ্ণচন্দ্রকে জ্বালাতন করে আসি। আমাদের পাঞ্চে জীবনে নুন হলো গিয়ে কৃষ্ণচন্দ্র। গোপাল, এই কাজ করতে করতে বড় একঘেয়ে লাগছে। চল এই একঘেয়েমি কাটাতে এই কাছে পিঠে সবাই মিলে ঘুরে আসি। একটু নির্মল বাতাস প্রাণ ভরে গ্রহণ করি। কি বলো মন্ত্রী? এই তা কোথায় যাওয়া যায়? সবাই কি বলে দেখি, আমি আমার রায় জানাবো সবার শেষে। দেখা হোক অরণ্য, হয়ে যাই বন্য, আছে নির্মল বাতাস, কেটে যাবে সব হতাশ। বাহ বাহ বাহ, ভালোই বলেছো তো কবি, কিন্তু আমি চাইছি একটা নতুন কিছু। পাহাড়ের বাহার কেমন লাগবে মহারাজ? পাহাড় আমার খুব প্রিয়, কিন্তু আমি চাইছি একটা নতুন কিছু। নতুন তো আমার কাছে আছে। যখন আমি আমার কথা বলবো তখন সবাই চমকে যাবে। মহারাজ, আমাদের কৃষ্ণনগরেই কত কি অদেখা রয়ে গেছে। যদি আমরা রাজধানী ছেড়ে কিছুদিন পল্লীগ্রামে যাই, ওখানেই তাঁবু খাটিয়ে থাকি, তবে কেমন হয়? আমি সবার কথা শুনবো, তারপর আমি আমার রায় জানাবো। বলো বলো, তোমার কোথায় যাবার ইচ্ছে? আমরা পাহাড় জঙ্গল ঘুরেছি, নদী সমুদ্র অনেক দেখেছি, কিন্তু যেটা দেখিনি সেটার কথাই আনি এখন। এই ভনিতা না করে তাড়াতাড়ি বলো তো। আমরা সমুদ্রের নিচে যাব। মানে একটা অদ্ভুত কথা ঢুকলো আমার কানে। সমুদ্রের নিচে? এই, 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 কি বলে আবার বলো দেখি। আমরা সমুদ্রের নিচে প্রবালের দেশে যাব। আপনি নতুনত্ব চেয়েছিলেন মহারাজ। কিভাবে যাব আমরা? বিজ্ঞানীকে বলবো এমন একটা গাড়ি বানাতে যেটাতে আমরা সবাই বসে আনন্দে সমুদ্রের নিচে বেড়াতে পারবো। এই বিজ্ঞানী, গাড়িটা কতদিনের মধ্যে বানাতে পারবে? অনুমতি পেলে 2 বছর লাগবে। তাহলে মহারাজ আমাদের বেড়াতে যাওয়াটা 2 বছর পরেই হবে, কি মহারাজ? মন্ত্রী, তুমি থামো তো। আমার তো মাথা ঘুরতে শুরু করেছে এই তোমার কথা শুনে। বলিহারি ভ্রমণ পরিকল্পনা আপনার মন্ত্রী মশাই, অসাধারণ। নবাবের দূত এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। হলো, মন্ত্রীর গুঁতো হজম হতে না হতেই নবাব বাহাদুরের গুঁতো এসে গেল। কি জ্বালা বলো দেখি। আমার গুঁতো কিরকম? এই তুমি থামো তো, আগে নবাব বাহাদুরের গুঁতো সামলাই, তারপর তোমায় দেখছি। ডাকো ডাকো, দুধকে ডাকো। এই নবাব বাহাদুর এলি কিছু না কিছু ঝামেলা তৈরি হয়। দেখি দেখি এবার আমার ভাগ্যে কি লেখা আছে। তাহলে ভ্রমণের বিষয়টা? এই তুমি থামো তো, আমি মরছি নিজের জ্বালায়, পঞ্চা আমার গোঁপ রেখেছে। এই তুমি এখন মুখে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো, মোটেই কথা বলবে না। প্রণাম মহারাজ। বলো বলো দূত, নবাব বাহাদুর কি সংবাদ পাঠিয়েছেন? নবাব বাহাদুর হাওয়া বদল করতে কৃষ্ণনগরে আসবেন সামনের রবিবার। নবাব বাহাদুরের থাকার সুবন্দোবস্ত করতে হবে। আমি এই সংবাদ দেবার জন্য এসেছি মহারাজ। কোথায় ভাবলাম আমি একটু হাওয়া বদল করতে যাব, তা নয়, আমার ঘাড়ে নবাব এসে চলল। এই তো খুব ভালো কথা, অনেকদিন পর নবাব বাহাদুরের পায়ের ধুলো পড়বে। তাহলে সামনের রবিবার আমাদের নবাব বাহাদুর আর উজির আসছেন। এই একটা সুযোগ নবাব বাহাদুরের সাথে ঝুলে পড়া। যেমন করে হোক
নবাব বাহাদুরের কাছে কাছে থাকতে হবে। নবাব বাহাদুরকে জানিয়ে দিও কৃষ্ণনগরের রাজা তার আসার প্রতীক্ষায় পথ গুনছে। প্রণাম মহারাজ, আমি আপনার কথা নবাব বাহাদুরকে জানিয়ে দেব। আবার কি মতলবে আসছেন কে জানে। ওনার তো আর শয়তানি বুদ্ধির শেষ নেই। নবাব যত বুনলি হোক না কেন মহারাজ, আপনার বাঘা তেঁতুল গোপাল আপনার পাশে সব সময় আছে। তা তো আমি জানি গোপাল, তুমি তো ভরসা। বাঘা তেঁতুল গোপাল আছে মহারাজের পাশে, তাই তো কৃষ্ণনগরবাসী সর্বদাই হাসে। সাধু সাধু সাধু। নবাব বাহাদুরকে বলে গোপালকে এখান থেকে তাড়াতেই হবে। খেলে নাও গোপাল, খেলে নাও রবিবার পর্যন্ত। কি খবর কৃষ্ণচন্দ্র? আমার আসার খবর পেয়ে কি বললো? আপনার আসার খবর পেয়ে মহারাজ খুব খুশি। উনি আপনার আসার অপেক্ষায় আছেন। বলো কি উজির, তোমার কি মনে হয়? খুব সহজ সমীকরণ জাহাপনা। ভয় 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 মাঝে মাঝে ভক্তি এনে দেয় কিনা জাহাপনা। তুমি ঠিক বলেছো, কৃষ্ণচন্দ্র আমাকে ভয় পায়। ভয় পেলেই আমার সুবিধা, খুব সহজে ওকে নিয়ে মজা করতে পারবো। দিন কয়েক জ্বালাতন করে বেশ মজাতেই কাটবে, কি বলো? ওই ওই একজনকেই একটু যা ভয়। তুমি গোপালের কথা বলছো তো? হ্যাঁ, এটা তুমি একবারে সঠিক বলেছো। তবে আমিও বুদ্ধিতে শান দিয়েই যাব। আমার লক্ষ্য কৃষ্ণচন্দ্র, কিন্তু লড়াইটা হবে আমাদের গোপালের সাথেই। ঠিক বলেছেন জাহাপনা। মহারাজ, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। আমাদের আজ থেকেই, মানে এখন থেকেই লেগে পড়তে হবে। মন্ত্রী, কিছু নতুন কথা বল, ওটা আমার ইতিমধ্যেই জানা আছে। না মানে আমি আপনার মন্ত্রী, তো মন্ত্রণা দেওয়া আমার কাজ। মন্ত্রণা না যন্ত্রণা? তুমি পাপু থামো না। মন্ত্রীমশাই, আপনি বরং সমুদ্রের নিচের প্রবাল নবাব বাহাদুরকে কিভাবে দেখানো যায় সেটা ভাবুন। নবাবকে নিয়ে সঙ্গে প্রবল দেখুন রঙ্গে। গোপাল, নবাব বাহাদুরের যাবতীয় দায় দায়িত্ব তোমার। দেখবে কোনো কারণে নবাব বাহাদুর যেন অসন্তুষ্ট না হন। সভাকবি, সভাকবি, তুমি এমন একটা কবিতা লেখো যা শুনে নবাব বাহাদুরের মনটা যেন খুশিতে ভরে ওঠে। আমি একটা লিখেছি মহারাজ, শোনাবো? শোনান সভাকবি। হে নবাব বাহাদুর, আপনার আগমনে পূর্ণ হৃদয়পুর, খুশিতে মাতল সব কৃষ্ণনগরবাসী, দেখতে পাবো মোরা আপনার হাসি। চমৎকার, অসাধারণ, ভাবাই যায় না। এই সুন্দর কবিতার জন্য তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা উপহার দেব। আমাকে মহারাজের বিশ্বাস পেতেই হবে। মহারাজ, আমাকে কিছু দায়িত্ব দিন। আমাকে আমাকে ক্ষমা করুন। কেন কেন? গোপাল তো বলল সমুদ্রের নিচে প্রবাল দেখানোর কথা। মহারাজ, ক্ষমা করুন। না না, তোমাকে আমি ক্ষমা করতে পারলাম না। আর কখনো আমি কোনো ভুল করব না, কথা দিলাম। আর একবার সুযোগ দিন, একবার মহারাজ, একবার। ঠিক আছে, ঠিক আছে, তুমি খাওয়া দাওয়ার দায়িত্ব নাও। দেখো, এই কিন্তু শেষ সুযোগ। একবার তো নবাবের কাছে যাবার সুযোগ পাই, তারপর নবাব বাহাদুরকে পটিয়ে আমি ঠিক একটা কিছু করে নেব। অনেক ধন্যবাদ মহারাজ। তাহলে লেগে পড়ুন, নবাব বাহাদুরের খাওয়া যাতে করে ঠিকঠাক হয় দেখুন। জানি না কি হবে। দেশি কুকুরের ল্যাজ যতই সোজা করো না কেন, সেই ঘুরে ঘ্যাঁক। গোপাল, মন্ত্রীকে যদিও আমি খাওয়া দাওয়ার দায়িত্ব দিলাম, কিন্তু তুমি সব ব্যাপারটা ভেতর থেকে দেখবে। আর মন্ত্রী, তুমি যা করবে গোপালকে জিজ্ঞেস করে করবে। আমি চাই না নবাব বাহাদুর কোনো অসুবিধের মধ্যে পড়ুন। মন্ত্রীমশাই, নবাব বাহাদুর যা খেতে চাইবেন আমাকে জানাবেন। আমাদের মহারাজের যেন অপযশ না হয়। নিশ্চয়ই গোপাল, মহারাজের অপমান মানে আমাদের সবার অপমান, সবার অপমান মানে আমাদের রাজ্যের অপমান, আর রাজ্যের অপমান মানে... থামো থামো, অনেক হয়েছে। তোমাকে যতটুকু বলা হয়েছে ঠিক ততটুকুই করো। নাও নাও, এবার কাজে লেগে পড়ো।
কি সৌভাগ্য আমার, আপনার পায়ের ধুলো পড়লো। আমি তো ধন্য হলাম। তুমি তো ধন্য হলে, আমি ধন্য হলাম কিনা সেটা তো দেখতে হবে। সেটা তো আমাদের আতিথেয়তা দেখলেই প্রমাণ পাবেন নবাব বাহাদুর। হে নবাব বাহাদুর, আপনার আগমনে পূর্ণ হৃদয়পুর। খুশিতে মাতল সবে কৃষ্ণনগরবাসী, দেখতে পেলাম আবার মোরা আপনার মুখে হাসি। ওহ, কি আওয়াজ, বহুত খুব। আমি ধন্য হলাম নবাব বাহাদুর। জাহাপানা, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? না না, সে কি, আসুন আসুন, আপনাদের আহার ও শয্যা প্রস্তুত। এই ঘরটা আপনার নবাব বাহাদুর, আর আপনার পাশের ঘরটা আপনার উজিরের। গোপাল, নবাব বাহাদুরের আহার প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত মহারাজ। আমাদের দুজনের খাবার আমার ঘরেই নিয়ে এসো। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আমি আর আমার উজির এক ঘরে থাকবো। আমার ঘরে উজিরের খাট পাঠাবার ব্যবস্থা করে দাও। ঠিক আছে ঠিক আছে, আপনি যেভাবে ইচ্ছে থাকুন। সে কি, একসাথে কেন? নবাব বাহাদুর তার উজিরকে কত ভালোবাসে, সর্বদা চোখে হারায়, আর আমারটা খালি দাঁতে দাঁত পেশে। কপাল, সবই কপাল, কপালের নাম গোপাল। কি গো, এত দেরি? এই কদিন একটু ফিরতে দেরি হবে গিন্নি। নবাব বাহাদুর এসেছেন মুর্শিদাবাদ থেকে। কদিন থাকবে গো? জানি না গিন্নি, নবাব বাহাদুর কতদিন আমাদের মহারাজকে জ্বালাবে। এই কটা দিন তুমি আমার জন্য না খেয়ে থেকো না, বুঝলে? আমার খাবারটা বেড়ে রেখো, আমি কখন আসি। যাই, স্নান করে আসি। সুপ্রভাত নবাব বাহাদুর, ঘুম হয়েছিল? ঘুম কি জানি, হয়েছিল বোধহয়। কি উজির, হয়েছিল? আমিও ঠিক বলতে পারছি না জাহাপানা, তবে যেটা এখন পাচ্ছে সেটা হলো খিদে। ও, তা সকালে আপনারা কি খাবেন নবাব বাহাদুর? আমাকে দুটো সাদা বকের ডিম সেদ্ধ দেবে তো। সাদা বকের ডিম? আর ডিমটা যে সাদা বকের সেটা আমার উজির পরীক্ষা করে দেখবে। যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। বকের ডিম? হ্যাঁ, কোথায় পাবো? তা তো জানি না মহারাজ, কিন্তু উনি ওটাই খাবেন। ওহ, এ তো মহা জ্বালা হলো। নবাব বাহাদুর কি এইভাবে জ্বালাবে? গোপাল কোথায়? গোপাল! আমি এসে গেছি মহারাজ। শুনেছ গোপাল, বড় বিপদ। কি হলো? বকের ডিম, সাদা বকের ডিম নবাব খাবে। তাহলেই বোঝো মন্ত্রীকে কোথায় পাঠাই, কোথায় গেলে সাদা বকের ডিম পাওয়া যাবে। মহারাজ, মহারাজ, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে, ওই দিঘিতে সাদা বক আসে। আমি ওখানে একবার খোঁজ করি। ও মন্ত্রী, এই তুমি তোমার বুদ্ধিটা কোথায় রেখে আসো বলো তো? তোমার জন্য সাদা বকই দিঘির পাড়ে ডিম পেড়ে বসে আছে। যত সব। ও গোপাল, ও গোপাল, এখন কি উপায়? হাঁসের ডিম সেদ্ধ করে নবাবকে দিন, আর একটা সাদা ধবধবে হাঁস জোগাড় করে রাখুন। বলো কি গোপাল, হাঁস? তারপর আমি বুঝে নেব। তাহলে কি করব? ওই 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 গোপাল যা বললো, আর সাদা ধবধবে একটা হাঁস। তোমার কি মনে হয় আমি বুদ্ধিহীন? এটা বকের ডিম উজির। বলুন জাহাপানা। এটা কিসের ডিম দেখে বলো। দেখার কি আছে? আমি তো না দেখেই বলে দেব যে এটা হাঁসের ডিম। এটা বকের ডিম উজির, সাদা বকের ডিম। গোপাল, তুমি মিথ্যা তর্ক করছো। তুমি প্রমাণ করতে পারবে তো যে এটা বকের ডিম? পারবো। যদি এটা বকের ডিম না হয় তাহলে কিন্তু কঠিন শাস্তি পাবে গোপাল। প্রভু, গোপাল যেন এবার ফাঁদে পড়ে। অনেক কথা শুনেছি। আমি আপনার শাস্তি মাথা পেতে নেব। ব্যাস, আমার রাস্তা সাফ। এবার গোপাল নবাবের কোপে পড়লো বলে। গোপাল, গোপাল ঠিক বেরিয়ে আসবে। ওর বুদ্ধির ওপর আমার ভীষণ আস্থা। দেখাই যাক। যাও যাও গোপাল, সাদা বকটাকে নিয়ে এসো। একটু অপেক্ষা করুন নবাব বাহাদুর, আমি সাদা বক নিয়ে আসছি। বক কোথায়? ওটা তো হাঁস। আমার সোনা বক, একটু করো বক বক।
জাহাপনা আমাদের কি বোকা মানে বোকা বানাচ্ছে? নবাব বাহাদুর, আপনি তো বক পাখির ডিম খাবেন বলেননি, আপনি বলেছেন বকের ডিম খাবেন। এই হাঁসটাকে আমরা আদর করে বক বলে ডাকি, সুতরাং আপনি বকের ডিম খেয়েছেন। আমার বক বক সোনা, একটু প্যাক প্যাক করো না। এটা কি রকম হলো জাহাপনা? হাঁসকে বক বলে চালিয়ে দিল। হ্যাঁ, শুধু আমার কথা বলার ভুলটাকে গোপাল চালাকি করে কৃষ্ণচন্দ্রকে এই যাত্রায় বাঁচিয়ে দিল। আচ্ছা, আমিও দেখবো কত ধানে কত চাল। তোমার রাজ্য অত্যন্ত অপরিষ্কার। কেন? প্রজাদের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম তাদের সুখ সুবিধা দেখা হচ্ছে না। আপনার কাজ খুবই হতাশাজনক। আমি কাল পশ্চিম দিকে যাব, দেখবো ওখানকার ব্যবস্থাও কেমন। হ্যাঁ, এই সুযোগটাকে কাজে লাগাতেই হবে। চলো উজির। গোপাল, ও গোপাল, আর তো পারা যাচ্ছে না। এ তো পায়ে পা তুলে ঝগড়া করা। কিছু একটা করো। দেখছি মহারাজ, এখন চলুন রাজসভায়, সবার সাথে আলোচনা প্রয়োজন। মহারাজ অভয় দিলে কিছু কথা বলি। তুমি? না 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 না, আমি চাই না তুমি এর মধ্যে থাকো। তোমার উপর আমার বিন্দু মাত্র ভরসা নেই। তোমাকে যতটুকু কাজ দেওয়া হয়েছে তুমি বাবা ততটুকুই করো। নবাব বাহাদুর সকালে বাঘ, কিন্তু রাতে উনি ঘর বন্ধ করে উজিরকে নিয়ে কি করেন সেটা জানতে হবে। নবাব বাহাদুরের ঘরের বাইরে যে রাতে পাহারা দেয় তার সাথে আমাকে একটু কথা বলতে হবে মহারাজ। হ্যাঁ, ও কি কিছু বলতে পারবে? আন্দাজ তো দিতে পারবে। আমার ওই আন্দাজটাই চাই মহারাজ। দেখি নবাবের দুর্বলতা কিছু বার করতে পারে কিনা। আজ রাতে নবাব বাহাদুরের সাথে আমাকে একান্তে দেখা করতেই হবে। কে? আমি। দরজা খুলুন, কথা আছে। যা কথা সব সকালে, এখন দরজা খুলতে পারবো না। বুঝলাম নবাব বাহাদুর, আপনার দৌড়। এবার আমার খেলা। খবরটা ঠিকঠাক দেবার জন্য তোমাকে ধন্যবাদ। এই রে, নবাব বাহাদুর রাতে দরজা খোলেন না যে, তাহলে কাল সকালেই ধরবো। মহারাজ, ওষুধ পেয়ে গেছি, আজ রাতেই ওষুধ পড়বে। ওষুধ পেয়েছে গোপাল, ফিরবে মোদের কপাল। মহারাজ, আমি আজ একটু তাড়াতাড়ি বাড়ি যাব, আমার বানর সেনাদের খবর দিতে হবে। যাও যাও গোপাল, তোমার সেনাদের তৈরি করো। এই তোরা শোন এদিকে। উল্টে শোন, আজ রাতে তোদের একটু কাজ আছে, বুঝলি? কি কাজ দাদু? ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, পারবি তো? ও তুমি কিচ্ছু ভেবো না। উফ, আজ খুব গরম। দক্ষিণের জানলাটা একটু খুলে দিই। না 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 না, একদম নয়। নিশির ডাক। আমি তো আছি। রাত হলেই মুর্শিদাবাদে ফিরে যেতে ইচ্ছে করে। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, সাহস করে খুলি জাহাপানা। খুলবে? তোর কোনো আসুন জাহাপানা, দেখুন দেখুন দেখুন, চাঁদের আলো কি সুন্দর লাগছে। সত্যি সুন্দর চাঁদের আলো। ভয় পেতে পেতে এই সুন্দর জিনিসগুলো অদেখা হয়েছিল। আজ থেকে আর ভয় পাবো না। ও
ওটা কি উজির? উজির, উজির, চল, কাজ হয়ে গেছে, আমরা বাড়ি যাই। আর একটু ভয় দেখাবো দাদু। না না না, তাহলে বদ হজম হয়ে যাবে। যা হয়েছে যথেষ্ট, এখন চল। উজির, আর এক মুহূর্ত নয়, এখান থেকে ভেগে পড়ো। উফ, কালকে কালকে খুব বাঁচা বেঁচে গেছি। ঠিক বলেছেন জাহাপানা, জিনে ধরলে না একেবারে জিনা হারাম করে রেখে দেবে। কোচওয়ান, কোচওয়ান, চলো 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 চলো, আর এক মুহূর্ত নয়, চলো। কি করে অসাধ্য সাধন করলে? মহারাজ, নবাবের ছিল ভূতের ভয়, আমি আমার বানর সেনাকে সাদা কাপড় পরিয়ে ভূত সাজালাম। একেই বলে বুদ্ধি যস্য বলং তস্য। এবারটাও ফসকে গেল। জয় গোপালের জয়। বলি, খুব যে ফল কাটার ঘটা দেখছি, তা এত সব আয়োজন কার জন্যে? নিশ্চয় তোমার ওই গুরুদেবের ভোগের জন্যে। ছি ছি, এমন করে বলতে আছে নাকি? গুরু হলেন স্বয়ং ব্রহ্ম। ব্রহ্ম না ছাই, যেদিন থেকে আমার সংসারে পা রেখেছেন সেদিন থেকে ব্রহ্মা মানে আগুন হয়ে আমার সোনার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে খাক করে দিচ্ছে। এই শোনো, শাস্ত্রে বলে মন দিয়ে গুরু সেবা করলে না, গুরুর আশীর্বাদে মানুষ রাজা উজির হয়ে যায়। রাজা উচিত হবো কিনা জানি না, তবে এমন চলতে থাকলে কদিনেই যে ফকির হয়ে যাব সেটা আমি বেশ বুঝতে পারছি। তাই যেমন করেই হোক গুরুদেবকে ভাগাও, না হলে আমি একদিন ওকে রাস্তার পথটা দেখিয়ে দেব, এই বলে দিলাম। হ্যাঁ, কিরে বটা ঘটা, সাত সকালে এমন চুপ করে গাছতলায় বসে আছিস কেন? মনে মনে নিশ্চয়ই কোনো বদ মতলব আছিস। এমা কি যে বলো, বদ মতলব আটবো কেন? হাতে তো তেমন কোনো কাজকর্ম নেই, তাই একটু বসে আছি। তোদের হাতে কাজকর্ম নেই, আবার মন্ত্রী মশাইও কদিন হলো রাজসভায় আসছেন, কেমন যেন একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি। না না, গন্ডগোল হবে কেন? আসলে ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে তার বউয়ের গুরুদেব এসেছে, তাই তাকে নিয়ে মন্ত্রী মশাই খুব ব্যস্ত। বেশ বেশ বেশ, গুরু সেবা মহাধর্ম। শুনেছি মন দিয়ে গুরু সেবা করলে পাজি লোক নাকি পাল্টে একেবারে ভালো মানুষ হয়ে যায়। ভালো ভালো, মন দিয়ে গুরু সেবা করতে দে মন্ত্রী মশাইকে। মা, আজ আমি চলে যাব। চলে যাবেন মানে? এই তো গতকাল বললে যার কটা দিন থাকবেন। হ্যাঁ বলেছিলাম বটে, তবে আমি ভেবে দেখলাম আমি গৃহত্যাগী সন্ন্যাসী, বেশি দিন সংসারের মধ্যে থেকে কেমন মায়ায় আবদ্ধ হয়ে পড়েছি। নিজের কানে যা শুনলাম তাতে আর বেশি দিন থাকলে তোর স্বামীর কাছে হয়তো ঘাত ধাক্কা খেতে হবে। না রে মা, একবার যখন মনস্থির করে ফেলেছি তখন আমায় যেতে দে। মনস্থির যখন করেছেন তখন আপনাকে আটকাবার ক্ষমতা আমার নেই গুরুদেব। তবে যাওয়ার আগে আশীর্বাদ করে যান, যাতে আমার স্বামীর ধর্মে মতি হয়। হবে রে মা, হবে। ঈশ্বরের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। আবার কি করছিস মা? এই আঁচলে করে আপনার একটু পায়ের ধুলো মুড়ে নিলাম বাবা। আমার স্বামী এলে তার মাথায় ছুঁয়ে দেব। এটা রাখ, তবে খরচ করে নষ্ট করিস না। লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দিবি, দিনে দিনে তোর সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে।
কি গো দাদু, কোথায় যাচ্ছো? ওই যে থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। মানে? এ মা, বুঝতে পারলি না? রাজসভায়। ঠিক ধরেছিস। দাদু, রাজসভা থেকে ফিরে এসে আজ কিন্তু তোমাকে একটা গল্প শোনাতে হবে। আচ্ছা আচ্ছা, শোনাবো শোনাবো। এখন যেতে দে দেখি, না হলে আবার রাজসভায় যেতে দেরি হয়ে যাবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি হলো, মুখটা এমন গোমড়া কেন? গোমরা না হয়ে কি হবে, হাসি খুশি টকমগে হবে। হ্যাঁ, সেইটাই তো জানতে চাইছি, গোমড়া মুখ কেন? গুরুদেব চলে গেছেন। চলে গেছেন? হ্যাঁ, যাওয়ার সময় তিনি আমাকে একটা মোহর দিয়ে বলে গেছেন, ওই দিনে দিনে ওই মোহরই আমাদের সংসারের শ্রীবৃদ্ধি ঘটাবে। এই নাও, মাথাটা একটু নিচু করো তো দেখি। কেন মাথা নিচু করতে যাব কেন? গুরুদেবের পায়ের ধুলো আঁচলে বেঁধে রেখেছি, মাথায় ছোঁয়ালে তোমার ভালো হবে। আর যদি মাদুলি করে চরণ ধুলি গলায় ঝুলিয়ে রাখতে পারো, তাহলে মহারাজ আর গোপালের লাথি ঝাঁঝা না খেয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। আহা আহা গিন্নি, কি কথাই শোনালে তুমি! সোনার মোহর, চরণধুলি, মাদুলি, পেয়েছি পেয়েছি। আহা, এই তিনের দৌলতে আমি দুদিনেই রাজা উজির বনে যাব। আমি রাজসভায় যাচ্ছি গিন্নি। চলে গেল। আচ্ছা, কি ব্যাপার বলো তো? কদিন হলো মন্ত্রীর দেখা নেই। সে কি, আপনি জানেন না? মন্ত্রী মশাইয়ের বাড়ি ওনার স্ত্রীর গুরুদেব এসেছেন, আর তাই নিয়ে তিনি ব্যতিব্যস্ত। না মহারাজ, আমার গিন্নির গুরুদেব আজই চলে গেছেন, তাই সবকিছু ফেলে একটা কথা বলার জন্যে ছুটে এলাম এই রাজপ্রাসাদে। কি কথা মন্ত্রী? মহারাজ, নিজেকে আজ বড় ছোট মনে হচ্ছে। কেন কেন কেন? এতদিন আপনাকে চিনতে পারিনি তাই। হ্যাঁ, আমাকে চিনতে পারোনি মানে? মহারাজ, আপনি যে সে মানুষ নন মহারাজ। মানে? বাবা, মন্ত্রী এত ধানাই পানাই করছে কেন? মহারাজ, গুরুদেব বলে গেছেন আপনি হলেন ঈশ্বরের অবতার। হ্যাঁ, আমি ঈশ্বরের অবতার নাকি? কি যাতা বলছো তুমি? যাতা নয় মহারাজ, আর এ তো শুধু আমার মুখের কথা নয়, স্বয়ং গুরুদেবের কথা। একটু একটু পায়ের ধুলো দিন মহারাজ। বাবা, এই তো এক তুড়িতে মহারাজকে একেবারে ঈশ্বরের অবতার বানিয়ে দিল। না, ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে। গুরুদেব আরো বলে গেছেন, এই রাজ্যের সব মানুষ যদি সোনার মাদুলিতে আপনার মতো ঈশ্বরের অবতারের চরণধুলি ভরে গলায় পড়ে, তাহলে তাদের সকলেরই শ্রীবৃদ্ধি হবে। হ্যাঁ মহারাজ, এ আমার কথা নয়, গুরুদেবের মুখ নিঃসৃত বলি, মানে উপদেশ। কিন্তু এই রাজ্যের অনেক মানুষেরই তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, সোনার মাদুলি তারা গড়াবে কি করে? এই কি বলছে মন্ত্রী? হ্যাঁ, রাজ্যের সব প্রজা আমাকে ঈশ্বরের অবতার জ্ঞান করে আমার চরণধুলি গলায় ধারণ করবে। বাবা, মানুষ থেকে একেবারে ঈশ্বরের অবতার! ভাবলেই মনের মধ্যে কিরকম পুলক জাগছে। কি হলো মন্ত্রী মশাই, বলুন, তারা সব সোনার মাদুলি গড়াবে কি করে? সোনা? আচ্ছা, মাদুলি গড়াবার জন্য সোনার মোহর যদি আমি দিই? এই তো আমার রাজা বাবু কেমন সুসুর করে হাঁড়ি কাঠের দিকে গলা বাড়িয়ে দিচ্ছে। আপনি দেবেন মহারাজ? আহা, এই না হলে ঈশ্বরের অবতার! ঈশ্বরের মতো মনের মধ্যে কত দয়া! মন্ত্রী, আমার সঙ্গে এসো এসো। মন্ত্রী, ভেতরে এসো। আসছি মহারাজ। এই নাও মোহরের থলি, 50টা মতো আছে। এই মোহর ভাঙিয়ে শ্যাকরাকে দিয়ে অনেক সোনার মাদুলি বানাবে, আর মাদুলি বানানো হয়ে গেলে তাতে আমার পদধূলি ভরে প্রত্যেক প্রজাকে দিয়ে দেবে। 50টায় কি আর হবে রাজা বাবু, আমার যে আরো অনেক সোনার মোহর চাই। ঠিক আছে মহারাজ, তাই হবে।
তবে 50টা মোহরে তো সকলের মাদুলি হবে না। ও তাহলে কটা লাগবে? সেটা ঠিক বলতে পারছি না, তবে মনে হয় একটা মোহরে বড় জোর 2টো মাদুলি হতে পারে। ঠিক আছে ঠিক আছে, মোহরের কথা চিন্তা করো না তো, যত লাগবে তত দেব। সে তো দেবেই রাজা বাবু, ঈশ্বরের অবতার সাজার যা নেশা তোমার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। বেশ, ভালো দেখে সোনার মাদুলি বানাবে কিন্তু। সে তো বানাবোই রাজা বাবু, তোমায় বলেছি একটা মোহরে বড় জোর 2টো মাদুলি হতে পারে। আমি তো সোনা দিয়ে বানাবোই না, বানাবো গিলটি সোনা দিয়ে, আর এই সব সোনার মোহর ঢুকে যাবে আমার সিন্ধুকে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। তাহলে এখন আমি যাই মহারাজ। এসো এসো এসো। কি আনন্দ কি আনন্দ! সমস্ত প্রজা আমার চরণ ধুলি মাদুলি করে গলায় পরে থাকবে। তারা তারা সকলে আমাকে ঈশ্বরের অবতার মনে করবে। ভাবা যায়? ওই আনন্দেই থাকুন আপনি, আর কাঁড়ি কাঁড়ি মোহর ওই বদমাইশ মন্ত্রীর হাতে তুলে দিন। ছি 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 ছি, এ কি মতিভ্রম হলো আপনার? সামান্য মানুষ কি কখনো ঈশ্বরের অবতার হতে পারে? কেন 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 হতে পারে না? আরে আমি তো কোনো সামান্য মানুষ নই, আমি রাজা, মহারাজা। হ্যাঁ মানছি আপনি রাজা, আর 5টা রাজার মতনই দোষে গুণে কামনায় বাসনায় ভরা সামান্য এক রাজা। আর আপনি যদি সত্যি ঈশ্বরের অবতার হতেন, তাহলে এই সংসার এই রাজত্ব ছেড়ে কবেই হিমালয়ে চলে যেতেন। আচ্ছা, আমি ঈশ্বরের অবতার হলে তোমার গায়ে তো জ্বালা ধরছে কেন বলতো? বুঝতে পেরেছি, হিংসাতে জ্বলে পুড়ে যাচ্ছ, তাই এত কথা বলছো না? হিংসে? আপনার ভালো কিছু হলে সব থেকে খুশি তো আমিই হব মহারাজ, আমিই হব। কিন্তু তবু আমি খুশি হতে পারছি না। কেন জানেন? কারণ মন্ত্রীর কথায় নেচে এটা নিছকই একটা অলীক কল্পনা আপনার। তাই আবারও বলছি, মাথা থেকে ঈশ্বরের অবতার হওয়ার এই ভূত নামান মহারাজ, এই ভূত নামান। নিজের পায়ের ধুলো প্রজাদের গলায় পরিয়ে আর পাপ বাড়াবেন না মহারাজ। বেশ, গলায় পড়া, এতে যদি তোমার আপত্তি থাকে তাহলে তাহলে বাপের বাড়ি চলে যেতে পারো। এত বড় কথা বললেন। ঠিক আছে, তাই যাব। তবে এ কথা বলে রাখছি, একদিন আপনি ঠিক বুঝতে পারবেন মন্ত্রীর কথায় নেচে কি মারাত্মক ভুলটা আপনি করেছেন। আজ মেজাজ দেখিয়ে চলে যাচ্ছ তো, কিন্তু এমন একদিন আসবে যেদিন আমাকে ঈশ্বরের অবতার জ্ঞান করে তোমাকেও আমার চরণ ধুলি মাদুলি করে নিজের গলায় ধারণ করতে হবে। হ্যাঁ রে গুলটে, এখানে নিয়ে এলি কেন? মন্ত্রীমশাইয়ের বাগানে না অনেক ফুল ফুটেছে, চল কিছু ফুল তুলে নিয়ে যাই। সর্বনাশ, মন্ত্রী মশাই আসছে, এখন কি করব? সামনে দিয়ে যেতে হলে তো হাজার প্রশ্ন করবে। তাহলে চল মন্ত্রীমশাইয়ের বাড়ির পেছনে গিয়ে লুকোই। গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? সবে দু চোখের পাতা একটু এক করেছিলাম, অমনি গিন্নি গিন্নি করে দিলে তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। গিন্নি, এখন এমন একটা কথা শোনাবো না, যা শুনলে তোমার চোখ থেকে সব ঘুম উড়ে যাবে। সব ঘুম উড়ে যাবে? সব ঘুম উড়ে গেলে আমি কি করব? শুধু মোহর গুনবে গিন্নি, শুধু মোহর গুনবে। মোহর গুনবো? এই, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? না গো গিন্নি, খারাপ নয়, এই দেখো। ও মা, এত মোহর কোথায় পেলে? কোথায় পেলে গো? মহারাজকে সে বুদ্ধু বানিয়ে নিয়ে এসেছি। মহারাজ এখন ঈশ্বরের অবতার হওয়ার ইচ্ছে নেচে উঠেছেন, আর তাকে মাদর নাচ নাচিয়ে কোষাগারের সব মোহর আমি ধীরে ধীরে ফাঁকা করে দেব। কিন্তু মহারাজকে বুদ্ধু বানালে কি করে? বলো বলো।
কি বলছিস কি রে তোরা? গো দাদু, ঠিকই বলছি। এরকম একটা সন্দেহ আমারও হয়েছিল। মন্ত্রীমশাই বলছিল যে মহারাজ এখন নাকি ঈশ্বর হওয়ার ইচ্ছায় নেচে উঠেছেন, আর তাকে বাদর নাচ নাচিয়ে কোষাগারের সব মোহর ধীরে ধীরে ফাঁকা করে দেবে। পুরো ব্যাপারটা তাহলে একটা ষড়যন্ত্র। ঠিক আছে, মন্ত্রীর ওপর নজর রাখতে হবে, বুঝলি? তোরা এখন বাড়ি যা, তবে আরো কিছু খবর পেলে তক্ষুনি আমায় এসে জানাবি। ঠিক আছে দাদু। আরে মন্ত্রীমশাই, আপনি? কি সৌভাগ্য আমার! বলুন বলুন, কি প্রয়োজন? শোনো, দুদিনের মধ্যে তোমাকে নিদেন পক্ষে বড় দেখে 100টার উপর মাদুলি তৈরি করে দিতে হবে। দুদিনের মধ্যে 100টার উপর মাদুলি? হ্যাঁ, 100টার উপর মাদুলি। আর শুধু মাদুলি করে দিলেই চলবে না, প্রত্যেকটা মাদুলি হবে সোনার জল করা। এমন নিখুঁতভাবে সোনার জল করতে হবে যাতে খালি চোখে দেখলে মাদুলিগুলোকে আসল সোনার বলেই মনে হয়। খুবই কঠিন কাজ। তাই তো তোমার কাছে আসা। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব। না, চেষ্টা করব বললে হবে না, করে তোমায় দিতেই হবে। আর এই নাও, তোমার কাজের পারিশ্রমিক হিসেবে একটা সোনার মোহর রাখো। আমি চললাম। ও বাবা, ভেবেছিলাম ষড়যন্ত্র, কিন্তু এখন বুঝতে পারছি গভীর ষড়যন্ত্র। ঠিক আছে ষড়যন্ত্রী মশাই, ঠিক সময় মতো হাটে তোমার হাড়ি আমি ভাঙবই। তাহলে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে মহারাজকে ঈশ্বরের অবতার বানাবার ভড়ং করে মহারাজের সিন্দুক থেকে সব মোহর হাতিয়ে নেবার মতলব। আমি থাকতে যে সেটাই আর হচ্ছে না মন্ত্রী মশাই। কান ধরে সব মোহর তোমায় মহারাজের পায়ে ফিরিয়ে দিতে হবে। গোপাল দাদা, তোমার কাছে আসছিলাম। আমার কাছে? হ্যাঁ, রানীমা তোমায় ডেকে পাঠিয়েছেন, বললেন খুব জরুরি। তাহলে চলো, রানীমার সঙ্গে দেখা করেই আসি। চলো। কিছু একটা করো গোপাল, কিছু একটা করো, কিছু একটা করে মহারাজকে এই ঈশ্বরের অবতার সাজার পাগলামি থেকে বাঁচাও। সে তো বাঁচাবোই রানীমা, আর তার অনেকটা কাজ আমি গুছিয়েও ফেলেছি। কিরকম? সেটা না হয় সময় এলেই দেখতে পাবেন। আমি তাহলে এখন যাই রানীমা। আচ্ছা এসো, তবে আমি কিন্তু তোমার ভরসাতেই রইলাম গোপাল। কোনো চিন্তা করবেন না, মনে রাখবেন আমি থাকতে মহারাজকে কেউ ভুল পথে চালাতে পারবে না। শ্যাকরামশাই বাড়ি আছে নাকি? কি ব্যাপার গোপাল বাবু, এই রাতের বেলায় আমার বাড়িতে? একটা খুব গোপন আর দরকারি কথা ছিল। বলুন। তাহলে বুঝতে পারলেন তো আপনাকে কি করতে হবে? হ্যাঁ, বিলক্ষণ বুঝতে পেরেছি। তাহলে খবর পাঠালেই চলে আসবেন। ঠিক আছে গোপাল বাবু। ভেতরে আসবো মহারাজ? এসো এসো এসো। এই গামলার ধুলোয় আপনি পা ঘষে দিন মহারাজ। মাদুলিতে ভরে এই ধুলো আমি 100টা প্রজাকে দিয়ে দেব। তারা মাদুলি গলায় পরে আপনার সামনে এসে দাঁড়াবে। তাই নাকি? কিন্তু বাকি প্রজারা? সকলেই পড়বে মহারাজ, তবে ও আরো মোহর লাগবে তো? ঠিক আছে দিচ্ছি। এই নাও, এতে আরো 100 মোহর আছে। জয় ঈশ্বরের অবতারের জয়। জয় জয় মহারাজের জয়, জয় জয় মহারাজের জয়, জয় জয় মহারাজের জয়। দূর বেটারা, কি সব উল্টো পাল্টা বলছিস? বল ঈশ্বরের অবতারের জয়, জয় ঈশ্বরের অবতারের জয়। মহারাজের জয় হোক। অর্বাচীনের মতো মহারাজের জয় হোক বলে গলা ফাটিও না গোপাল, বরং ঈশ্বরের অবতারের জয় বলে গলা ফাটাও।
তাতে তোমার ভালো হবে। তাই নাকি? কিন্তু মন্ত্রীমশাই সবকিছু যাচাই না করে আমি তো গলা ফাটাই না। কি যাচাই করবে? মহারাজের ঈশ্বরত্ব? মোটেই না। আমি যাচাই করব এই সব মানুষগুলো গলায় যে সোনার মাদুলি পড়ে আছে সেইগুলো। মানে? শাকরা মশাই, আপনার কোষ্ঠী পাথরটা নিয়ে এদিকে আসুন তো। গোপাল আবার এই পুরো স্যাকরাটাকে নিয়ে এলো কেন? সর্বনাশ! তাহলে কি কিছু সন্দেহ করেছে? শাকরা মশাই, একজনের গলা থেকে সোনার মাদুলি খুলে আপনার কোষ্ঠী পাথরে ঘষে একটু পরীক্ষা করে দেখুন তো যে মাদুলির সোনা আসল না নকল। এই এসব কি বলছো গোপাল? মাদুলির সোনা নকল হতে যাবে কেন? অধৈর্য হবেন না মহারাজ, একটু পরেই সব কিছু প্রমাণ হয়ে যাবে। এই না হলে গোপাল। গোপাল দাদা, এই সোনা নয়, সোনার জল করা রূপোর মাদুলি। তুমি কি বলছো কি বুড়ো শেখরা? ঠিকই বলছি মহারাজ। বিশ্বাস না হলে যে কোনো শেখরাকে ডেকে এনে পরীক্ষা করিয়ে নিতে পারেন। মন্ত্রী, আমি কি শুনছি? মন্ত্রী মশাই আর কি বলবে মহারাজ, তার থেকে বরং আমি বলছি। আপনার মাথায় ঈশ্বরের অবতার হওয়ার ভূত চাপিয়ে কোষাগার থেকে সব মোহর হাতিয়ে নেবার মতলবে ছিলেন আমাদের মন্ত্রী মশাই। চরণ ধুলি ভরা সোনার মাদুলি ছিল একটা বাহানা। ও, বুঝতে পেরেছি। সব কিছু এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ছি 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 ছি। কত বড় একটা পাপ করতে যাচ্ছিলাম আমি। আমি আগেই বলেছিলাম মহারাজ, 5টা রাজার মতো আপনিও একজন রাজা। তবে মনে রাখবেন, ভালো রাজা হলেও আপনি ঈশ্বরের অবতার হতে পারেন না। ঠিক ঠিক, আমার মতো রাজা কি কখনো ঈশ্বরের অবতার হয়? না, হতে পারে। ছি 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 ছি। আমি আমার নিজের পায়ের ধুলো আমার আদরের প্রজাদের গলায় পরিয়েছি। তোমরা তোমরা সকলে ক্ষমা করো আমাকে। আর এক্ষুনি গলা থেকে ওই মাদুলি খুলে ফেলে দাও। এই ফাঁকে কেটে পড়ি বাবা। সেনাপতি, সেনাপতি, মন্ত্রী পালাচ্ছে। ধরো ধরো, ওকে ধরো। ভুল হয়ে গেছে মহারাজ, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন? হ্যাঁ, তোমার মতো এক চোরকে ক্ষমা করব? কখনোই না। আমার কাছ থেকে মোট 150টা মোহর নিয়েছো তুমি, আর তাই সকলের সামনে কান ধরে 150 বার উঠবোস করবে। বাবা, আমি রুগ্ন মানুষ, 150 বার উঠবোস করলে আমার হাঁটু যে খুলে যাবে। আমি যে অক্কা পাবো মহারাজ, আমি যে অক্কা পাবো। আরে অক্কা পাবেন কেন? উঠবোস করতে করতে শুধু সেই মন্ত্রটা বলবেন। কোন মন্ত্রটা গোপাল ভাই? ওই যে মাদুলি, মুখের বুলি আর চরণ ধুলি। এটাও তুমি জেনে গেছো? এই বলি, সকাল কি হয়নি নাকি? এখনো মটকা মেরে শুয়ে আছো যে বড়? এই উঠবে নাকি? ওই আবার পাশ ফিরে শুলে বলি বাজারটা কে যাবে? ভূতে? আমার আর সেই কপাল আছে যে ভূতে আমার বাজার করে দেবে? বরং একটা পেতনি আছে, রোজ সকালে চিৎকার করে ঘুম ভাঙায়। আমি পেতনি? আমি কি তোমাকে বলছি নাকি? থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। থাক, আমি জানি তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে। আমি চলে যাব। আমি আজই আমার মেয়ে জামাইয়ের কাছে চলে যাব। আমায় পেতনি বলল। মা, চলে এলাম। যাক, এই যাত্রার তাহলে মেয়ে জামাইয়ের বাড়ি যাওয়া হলো না। বাবা, বাবা টুকি, বাবা চলে এলাম কয়েকদিনের জন্য, থাকবো বলে আপনাদের সাথে। ভালো আছেন তো বাবা? ছিলাম বাবা, এখন নেই। তোমার মতো আপদ এলে কি করে ভালো থাকবো? খুব ভালো আছি বাবা জীবন, খুব ভালো আছি। আমি বাজারে যাচ্ছি, তুমি মুখ হাত ধুয়ে বাতাসা মুড়ি খাও। বাবা,
বাবা বাজার যাচ্ছেন? যদি পান ভালো বেলে মাছ নিয়ে আসবেন কেমন? কতদিন যে বেলে মাছের সর্ষের ঝাল খাইনি, কি বলবো আপনাকে। বেলে মাছ? বাবা জীবন মাসের শেষ, আমি হেলে আছি, তাই বেলে না পেলে কিছু মনে করো না। হ্যাঁ কি বলি, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র জামাই, সে মুখ ফুটে চেয়েছে। বলি তোমাকে বাজার থেকে বেলে মাছ আনতেই হবে, বেলে না আনলে আমি বাড়িতে আগুন জ্বেলে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব, বলে দিলাম। হ্যাঁ কি হলো, গোপালের এত দেরি হচ্ছে কেন? কয়েকদিন ধরেই হচ্ছে মহারাজ। তাই তো দেখছি। না না না, এটা কিন্তু মোটেই ভালো ব্যাপার নয়। আপনি তো কিছু বলেন না, তাই ও একেবারে সাপের 5 পা দেখেছে। মহারাজ, মন্ত্রীমশাই ঠিক কথাই বলেছেন, আপনার কিছু বলা উচিত। আজ আসুক গোপাল, আজ ওকে বোঝাতে হবে যে বাকি কর্মচারীদের মতো সেও একজন কর্মচারী। কি আনন্দ হচ্ছে, যদি ঠাকুর ঠাকুর করে আজ গোপালের চাকরিটা যায়, ওহ কি ভালোই না হয়। আমার চাকরিটা থাকলে হয়। আজ বেলে আমাকে ফেলে দিল, আজ মহারাজকে কি বলবো, কিচ্ছু তো বুদ্ধি মাথায় আসছে না। উফ ভগবান। ও গোপাল দাদা, ওপরের ভদ্রলোক কথা শুনলেন? না, এই শুনবে শুনবে করছেন। ও না, গোপাল দাদার মাথাটা সত্যি গেছে। আসুক আসুক আজ গোপাল, আসুক। আজ ওর একদিন কি আমার একদিন। আসুক আসুক না গোপাল, দেখি দেখি কতক্ষণে আসে। কি যে করি, কাঁপে প্রাণ গোপালের তরে, দুষ্টু মন্ত্রীর আস্ফালনে মন ভয়ে মরে। মহারাজ মহারাজ, গোপাল আসছে। এই যে গোপাল, কি ব্যাপার, কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি এলে যে? মানে একটু সমস্যা চলছে মহারাজ, তাই একটু দেরি হয়ে গেল। এটাকে একটু দেরি বলে বুঝি? মহারাজ, গোপাল বোধহয় কালকের জন্য আজকে তাড়াতাড়ি এসেছে। গোপাল, গোপাল তুমি মাসোহারা পাও না? আগে মহারাজ, আজ হঠাৎ করে একথা কেন বলছেন? তুমি কি আমাকে দয়া করছো? আহ, কি মজাই যে লাগছে। তোমাকে কিছু বলা হয় না বলে সাপের 5 পা দেখেছো না? কাল থেকে যেন রাজসভায় আসতে মোটেই দেরি না হয়। পরপর করে বারুদের মতো জ্বলে ফুস করে নিভে গেল। তা মহারাজ, গোপালকে বলে দিন কালকে দেরি করে এলে আমাদের পক্ষে আর রাখা সম্ভব নয়। তুমি থামো, তুমি তোমার কাজটা ঠিকঠাক করে করো, তাহলেই আমি একেবারে ধন্য হই। আর গোপাল, আজ তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তোমার আজকের দিনের মাইনেটা কাটা গেল। ঠিক আছে মহারাজ। ওদিকে গিন্নির কাউতালি আর এদিকে মহারাজের কোতোয়ালি, জীবনটা একদম মরুভূমি হয়ে গেল। আর ফিরবই না ঘরে, ঘরেও ফিরবো না, মহারাজের কাছেও যাব না। মহারাজ, আপনি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলেন না তো, আমি চললাম, আর ফিরবো না। মহারাজ, আপনি থাকুন আপনার ওই বোকা মন্ত্রীকে নিয়ে, আর আমার গিন্নিও থাকুক মেয়ে জামাই নিয়ে। বুঝবেন বুঝবেন, আমার মর্ম আমি না থাকলে বুঝবেন না। রাতটা এই বাঁশ বাগানে শুয়ে কাটাই, কাল সকালে হাঁটা দেব। খুব খিদে পেয়েছে, খিদেতে পেটের নাড়িভুড়ি হজম হয়ে যাচ্ছে না, চোখ বুজে শুয়ে পড়ি। এবার আমার কি হবে? কি রে বাবা, শেষে ভূতের পাল্লায় পড়লাম। রাম 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 রাম, শেষে ভূতের থাপ্পড় খেয়ে মরতে হবে। হায় 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 হায়, আমার কি হলো? কি রে বাবা, কোথা থেকে ছিচকা দুনে ভূতের পাল্লায় পড়লাম? সাহস করে একবার গিয়ে দেখি তো। ভাই, মানে ভূত ভাই,
কাঁদছো কেন ভাই? ভূত হয়ে তোমার কিসের দুঃখ ভাই? ওরে বাবা রে মানুষ! রামন 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 বাহ, এ কি কাণ্ড! ভূত হয়ে মানুষকে ভয়? ব্যাপারটা গবেষণা করে দেখতেই হচ্ছে। ভাই ভূত, তুমি কাঁদছো কেন? আমার তো খুব ভয় করছে গো মানুষ ভাই। এ তো নতুন রকমের ভূত, ভীতু ভূত। একে আমার ভয় নেই, এ তো দেখে আমাকেই ভয় পাচ্ছে। তা ভূত ভাই, তোমার ভয় লাগছে কেন? আসলে আমি কালই সবে মরেছি কিনা, নতুনদের বড় জ্বালা। আমাকে নতুন পেয়ে পুরনো ভূতরা কি পেছনে লাগলো, তাই এই বাঁশবাগানে চলে এলাম। এখানে একদম একা, কেউ কোথাও নেই তো, তাই। একা একা তো কি হয়েছে? আমি তো জন্মে শুনিনি যে ভূতে একা থাকতে ভয় পায়। তাতে কি, ভূত বলে কি ভূতেদের ভয় থাকতে নেই নাকি? আমি তো এই ভূত রাজ্যে একদম নতুন, কাউকে চিনি না, জানি না, কি যে করি মানুষ ভাই। ও, কাল মরেছ? তাহলে তোমায় নতুন ভূত বলে ডাকবো। এই ভূতটাকে আমার বাড়ি নিয়ে যাই, সকালে বাজারটা করে দেবে। মন্ত্রীকে একটু শায়েস্তা করতে হবে। শোনো ভূত ভাই, বউয়ের জ্বালায় পালিয়ে যাচ্ছিলাম, ভেবেছিলাম আর ফিরবো না, কিন্তু তোমার সাথে আলাপ হবার পর মত বদলালাম, বুঝলে? তুমি আমার সাথে চলো, আমরা আজ থেকে একসাথে থাকবো। তুমি থাকবে আমার ঘরের ছাদে, তুমি শুধু সকালে আমার বাজারটা করে দিও। ঠিক আছে মানুষ ভাই, আমি আজ থেকে তোমার সাথে থাকবো, তোমার সুখ দুঃখে তোমার পাশেই থাকবো। বাজার রইল গো গোপাল ভাই। বাহ, তুমি তো খুব কাজের ভূত আছো। যাও, চালে উঠে পড়ো, বিশ্রাম নাও। মা, তুমি কখন এলে? অনেক রাতে। ওঠো ওঠো, এবার বাজার যেতে হবে, ওঠো। বাজার আমার মাথার কাছে। ও মা, তাই তো গো। হ্যাঁ, বাজার নিয়ে আর ভেজার ভেজার করবে না তো। এবার থেকে রোজ সকালে বাজার হয়ে যাবে। তুমি কখন এলে, কখন আবার বাজারে গেলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না গো। তোমার বেশি বুঝে কাজ নেই। আম খাওয়া কাজ, আম খাও। আম গাছের কটা পাতা গুনতে যেও না। শোনো, আমি এখন কিছুক্ষণ ঘুমাবো, হ্যাঁ? তারপর স্নান করে রাজসভায় যাব। মহারাজ, আশেপাশে সব খারাপ মানুষে ভর্তি। দিনকাল যা পড়েছে, কারো সাথে মন খুলে কথা বলা যায় না, খুব খারাপ লাগে। তা ঠিকই বলেছ মন্ত্রী, কাউকে আর বিশ্বাস করা যায় না। আমি তাই আমার আশেপাশে কোনো খারাপ লোককে ঘেঁষতে দিই না। ও তাই বুঝি? তা আপনার সামনে পেছনে যে বটা ঘটা হেঁটে চলে বেড়ায়, এটা একেবারে ঠিক কথা বলেছ গোপাল। তা মন্ত্রী, বটা ঘটা সম্পর্কে তোমার কি মত? আবার গোপালের কায়দাবাজি শুরু হলো। এই মহারাজের আশকারাতে গোপাল এত বাঁচা। কখনো কখনো কিছু মানুষের সাথে মিশে ভালো করতে হয় মহারাজ। ও বাবা, মন্ত্রী মশাই দেখছি মন পরিষ্কারের সাবান নিয়ে ঘুরছেন। মন পরিষ্কারের সাবান মন্ত্রী মশাইয়ের কাছে মনের ময়লা যাবে চলে, এই বিশ্বাস আছে। মন্ত্রী মশাইয়ের পেছনে আমার ভূতাবতারকে লাগাতে হবে। আমি খুব দুঃখিত মন্ত্রী মশাই, আপনাকে আঘাত করার জন্য। আর কোনোদিনও আপনার সাহস, আপনার বিচক্ষণতা নিয়ে আমি একটি কথাও বলবো না মন্ত্রী মশাই। এইটা গোপাল ঠিক করেছ। সাধু সাধু গোপাল। গোপাল চাইল ক্ষমা, মহারাজ খুশ। মহামন্ত্রীর মহারাগ হয়ে গেল ফুস। আমাকে সতর্ক থাকতে হবে, নিশ্চয়ই কিছু একটা ষড়যন্ত্র করেছে। আজকের মতো সবাই খানি শেষ। ওই হে নতুন ভূত, চাল থেকে নামো এবার। বলো গোপাল দাদা। তোমাকে একটা কাজ করে দিতে হবে। আরে তুমি শুধু মুখের কথাটা খসাও না, দেখো না একবার, চোখের পাতা ফেলতে না ফেলতেই তোমার কাজ হয়ে যাবে। বলো বলো বলো, কি কাজ করব বলো। কি রে বাবা, হ্যাঁ
মানুষটা কি পাগল হয়ে গেল? একা একা কার সাথে কথা বলছে? এই কি গো, বলি কার সাথে কথা বলছো? ভূতের সাথে। কি সব অলক্ষণে কথা বলছো? তুমি শুয়ে পড়ো, আমার কিছু কাজ আছে। এই রাত দুপুরে? হ্যাঁ গা, এই তোমার শরীর টরীর খারাপ হলো? কি হলো বলো তো? শরীর দারুণ চাঙ্গা, মন একেবারে ফুরফুরে। তুমি ঘরে গিয়ে শো, আমি বেরোচ্ছি। চলো গো। চলো গো গোপাল দাদা। রে কাজ কাজ করে মানুষটার মাথাটা একদম গেছে গো। ঠাকুর ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। শোনো নতুন ভূত, ওই বাড়িতে আমাদের মন্ত্রী মশাই থাকে। তাকে একটু ঘুমের মধ্যে ওই পাহাড়ের মাথায় রেখে এসো। আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তুমি কাজ শেষ করে চালে গিয়ে শুয়ে পড়বে। ঠিক আছে গো গোপাল দাদা। কি যেন কপালে পড়লো। হে মা, কাক আমার মাথায় ইয়ে করে দিল। হ্যাঁ, যা যা, হুস হুস। আচ্ছা, আমি এখানে কি করে এলাম এই পাহাড়ের ওপরে? কি জানি, আমার তো কিছুই মাথায় আসছে না। যাই, বাড়ির দিকে যাই। আজ কি হলো? মন্ত্রীটা এত দেরি করছে কেন? সেদিন তো এত বড় বড় কথা বলল। আসুক আসুক, আজ বড় বড় কথা বলা আজ আমি ওর পার করব। এই যে মন্ত্রী, আজ তোমার এত দেরি হলো যে? মন্ত্রী মশাই বোধহয় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। গোপাল বেটা কি করে জানলো? হ্যাঁ, এটা কি গোপালের কারসাজি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমিও প্রস্তুত আছি। মহারাজ, বাড়িতে সকালে আচমকা কিছু অতিথি এসেছিলেন, তাই তাদের জন্য আয়োজন করতে একটু দেরি হয়ে গেল আর কি। মহারাজ, মন্ত্রী মশাইয়ের অতিথি মানে রাজ অতিথি, ওনাদের রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো উচিত। বাহ বাহ বাহ, এটা গোপাল তো দারুণ কথা বলেছে। প্রহরী! এই রে, গোপাল আবার খেলে দিল। হ্যাঁ মহারাজ, তারা এখন নেই। নেই মানে? এই যে বললে আছে। ছিল তো, এখন নেই মানে চলে গেছে। আরে এলোই বা কখন আর গেলই বা কখন? ওই মাঝরাতে এসেছিল, ভোর রাতে চলে গেল, তাই না মন্ত্রী মশাই? রাতে এলো, ভোরে গেল, সব কিছু নিয়ে গেল। বুঝলাম। তা মন্ত্রী, কাল যেন দেরি না হয়। সবার কাজ তাহলে শুরু করা যাক। সেদিন আমার পেছনে খুব লেগেছিলেন না? এবার দেখুন আমি কেমন সুদে আসলে ফেরত দিই, শুধু দেখে যান। আজ খাওয়াটা খুব জব্বর হয়েছে। মেয়ে জামাই খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি, খুব খুশি। হ্যাঁ গো, তোমার উপর খুব চাপ যাচ্ছে না গো? হ্যাঁ, আজ সকালে সূর্যটা কোন দিকে উঠেছিল বলো তো? কেন গো? না, হঠাৎ তুমি এত ভালোভাবে কথা বলছো। তা যাক, গিন্নি যাও, রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো, আমার কাজ আছে। এত রাতে? বলছি, এত রাতে তোমার কি রোজ এত এত কাজ থাকে গো? ও তুমি বুঝবে না, অনেক যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তো। আমার এক অবতার আছে, তাকে নিয়ে রাজ্যের চারপাশটা ঘুরে দেখতে হয়। যাও যাও, তুমি শুয়ে পড়ো। আজ কোথায় ফেলবো? আজ মন্ত্রী মশাইকে তার পালঙ্ক সমেত খোলা মাঠে ফেলে আসবে। ভাগ্যিস মন্ত্রী গিন্নি নেই। মন্ত্রী গিন্নি বাপের বাড়ি, আর মন্ত্রী মশাই খোলা মাঠে। কিরে বাবা, মন্ত্রী মশাই এখানে এভাবে শুয়ে আছে কেন? কেউ গিয়ে ওই রাজা মশাইকে খবর দাও। আমি মহারাজকে খবর দিতে যাচ্ছি।
ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। আমি আমি এখানে কেন? আহা, সেটাই তো আমাদের প্রশ্ন, যে আপনার ঘর থাকতেও আপনি ওই খোলা মাঠে কেন শুয়ে আছেন? বলো কি, মন্ত্রী খোলা মাঠে শুয়ে কেন? সেটাই তো বুঝতে পারছি না। ঘর থাকতে খোলা মাঠে? ওহ, মন্ত্রী না এলে তো জানাও যাচ্ছে না। ঘর থাকতে মন্ত্রীমশাই বাইরে কেন শুয়ে? আহ, আরে সেটা মন্ত্রী না এলে তো জানাও যাবে না। ওই তো মন্ত্রী মশাই আসছেন। কি মন্ত্রী মশাই, আপনি নাকি মাঠে শুয়েছিলেন কাল রাতে? হ্যাঁ, কাল রাতে কি ভীষণ গরম পড়েছিল, তাই 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 ওই ভারী পালঙ্ক আপনার বাড়ি থেকে তুলে মাইল খানেক হেঁটে খোলা মাঠে এসে শুলেন। বাহ বাহ বাহ। ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে মন্ত্রী। আহ, কি যে হচ্ছে। আচ্ছা, খোলা মাঠে শুতে তোমার ভয় করেনি? ওই যে কথায় আছে না, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। ভাঙবে তবু মচকাবে না। আমাকে চেনেন না মন্ত্রী মশাই, আপনি ভাঙবেন এবং মচকাবেন। বটা ঘটা, তোদের সাথে কথা আছে। বলুন, কি কথা? আজ রাতে আমার বাড়ি একটু নজরে রাখতে হবে। আপনার বাড়ি? কেন? দেখবি আমি ঘুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছি কিনা। এ আবার কি কথা? কই, আপনার এই রোগটা ছিল বলে তো জানি না। আমি দুদিন ধরে খুব চাপের মধ্যে আছি। আমি রাতে শুচ্ছি বাড়ির মধ্যে, কিন্তু ঘুম থেকে উঠছি কখনো পাহাড়ের মাথা থেকে, আবার কখনো খোলা মাঠ থেকে। কি যে হচ্ছে ছাই, কিছুই বুঝতে পারছি না। এ তো ভয়ঙ্কর কথা। আজ একটু আমাকে পাহারা দে। আপনি নিশ্চিন্তে যান, হ্যাঁ আমরা আছি আছি। আমায় বাঁচালি। এই ঘটা, আমি যা দেখছি তুই তাই দেখছিস তো? মন্ত্রী মশাই খাট শুদ্ধ উঠছেন। মন্ত্রী মশাইকে ভূতে ধরেছে রে। এ কি, আজ আমি কোথায়? আমি রাজবাড়ির ছাদে কি করে এলাম? হ্যাঁ, না যাই, নিজের বাড়ি যাই। শুনলাম কাল রাতে তুমি ঘুড়ির মতো উড়তে উড়তে আমার ছাদে এসে লাট খেয়ে পড়ে গেলে। মা, ঘুড়ির মতো উড়ে উড়ে রাজবাড়ির ছাদে লাট খেয়ে পড়ে গিয়ে মন্ত্রীমশাই কাঁদে। যাও মন্ত্রী যাও, তুমি আজ বাড়িতে বিশ্রাম নাও। ঠিক আছে মহারাজ। গোপাল, গোপাল তুই একটু আসবে? তোমার সাথে একটা কথা আছে। যাও গোপাল যাও, মন্ত্রীর সাথে আলোচনা সেরে এসো। যথা আজ্ঞা মহারাজ। বলুন মন্ত্রী মশাই। গোপাল, আমি তোমার পায়ে পড়ছি, তুমি বাঁচাও। আমার সাহস নেই। আমি জানি এসব তোমার ইচ্ছেতেই হচ্ছে। ঠিক আছে, আজকের পর থেকে আপনার কিচ্ছুটি হবে না।
শুধু একটা কথা মনে রাখবেন, অপরকে সম্মান করলে নিজেও সম্মান পাবেন। মনে রাখবো গোপাল। মহারাজ, আর অঘটন ঘটবে না, কথা দিলাম। আচ্ছা, মন্ত্রী আকাশে উঠলো কি করে? ইন্দ্রজাল, জাদু। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.